হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম জলপাইয়ের ডুবো তেলের আচারের রেসিপি নিয়ে। এটা হচ্ছে একটা টক ঝাল মিষ্টি আচার, আর এটা হচ্ছে জলপাইয়ের ডুবো তেলের আচার। আচারটা আমি কীভাবে বানাই সেটার রেসিপিটাই আজকে দেখাবো। জানি সবাই কম বেশি ঘরে বানান, তবে এটা আমার মায়ের রেসিপি। আমি আমার মায়ের রেসিপিটাই ফলো করে এগুলো বানাই। আর এটা যে তেলটা আছে এটা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই মজা লাগে। ছোটো মাছেও এই তেলটা ব্যবহার করা যায়। যাই হোক, এটা বেশ কয়েকদিন রোদে দেওয়ার পরে এটা আরও বেশি মজাদার হবে। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, সবসময়ই বলি, সব কিছুকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দেন হচ্ছে আমি জলপাইগুলোকে কাচিয়ে নিয়েছি, মানে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি চাকু দিয়ে, যেন এর মধ্যে মশলাগুলো ঢোকে। আর এটা তেলে ভিজে 8-10 দিন যখন আপনারা রোদে দিবেন, তারপর তেলে ভিজে এটা ফুলে ফুলে যাবে। আর এটা ওভারঅল 1-2 বছর অনায়াসে ঘরে থাকে, যদি আপনারা নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু করতে পারেন। আপনাদের হাত, যে বোল, নাকড় যা যা ইউজ করবেন সব একদম পানিমুক্ত থাকতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। অবশ্যই হোয়াইট ভিনেগার ব্যবহার করতে হবে বাটাবাটির ক্ষেত্রেও, এবং সব কিছুর ক্ষেত্রে কোনোভাবেই পানি ইউজ করা যাবে না। তো এই টিক্সগুলো ফলো করলে কিন্তু আপনারা একদম আচারকে ফাঙ্গাল মুক্ত রাখতে পারবেন এবং লং লাস্টিং করতে পারবেন। আর এদিকে হচ্ছে আমি আচারের প্রিপারেশনটা আগেই করে রেখেছিলাম। ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, সরিষা, এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে ঝেড়ে বেছে গুঁড়ো করে বেটে বোটা যা যা করা লাগে এগুলো আগে গুছিয়ে আমি রেখেছিলাম। এটাকে আমি একদম লো ফ্লেমে ভেজে নিব, জিরা আর পাঁচফোড়নটাকে। এটাই মূলত আচারের টেস্টটাকে বেশি বাড়িয়ে তোলে। আর এটাকে আমি খুবই মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে গুঁড়ো করে দিব। চলে যাওয়া যাক আমাদের মেইন রেসিপিতে। প্রথমে আমি একটা নন স্টিকি প্যানে আজকে আচার তৈরি করব। আমার আচার তৈরি করার জন্য বিশাল একটা কড়াই ছিল, শুধুমাত্র আচারই তৈরি করতাম আমি কড়াইটাতে। সেটা তো এখন আর নাই, কি আর করা। এই সিরামিক কড়াইটা ইউজ করছি। আর অনেক বেশি সরিষার তেল ইউজ করতে হবে, অবশ্যই খাঁটি সরিষার তেলটাই নেবেন। আর এটা যেহেতু একটু ঝালঝাল আচার, যার কারণে আমরা অনেকগুলো মরিচ ব্যবহার করব, শুকনো মরিচ। যদিও আমি অতটা ঝাল খাই না, তারপরেও কিছু করার নাই। তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম। আর এখানে পাঁচফোড়ন এবং সরিষা আমরা দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর আমাদের জলপাই ছিল এখানে প্রায় 2 কেজির উপরে। বড় বড় ফ্রেশ জলপাই হতে হবে, জলপাইয়ের মধ্যে কোনোভাবেই পানি থাকা যাবে না, জলপাইকে বয়েল করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবে লো ফ্লেমে আমরা এগুলোকে একটু ভেজে নিব, বাট কোনোভাবেই মশলাকে পুড়ে যাওয়া যাবে না। তারপরে আমরা প্রায় 1 কাপেরও বেশি রসুন থেতো করে রাখা এটা ইউজ করে নিব। আর রসুনটা এটা দিলে, আচারের মধ্যে রসুন দিলে আলাদা আলাদা রকম একটা টেস্ট পাওয়া যায়। যারা রসুন লাভার আছেন তারা বুঝতে পারবেন, আমি তো বেশ রসুন লাভার। তো যাই হোক, আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন, সরিষা, পাঁচফোড়ন, আর হচ্ছে সরিষার তেল, শুকনো মরিচ, আর পাঁচফোড়ন আর জিরার যে গুঁড়োটা হয় সেটা। অনেক সময় ধনিয়া আর মরিচ সহজে অ্যাড করা হয়, বাট আজকে আমি আর মরিচ আর ধনিয়া আলাদা করে অ্যাড করি নাই। আমার পাঁচফোড়নের মধ্যে যেটা ছিল সেটা দিয়েই আমি চালিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সেই একদম ধুয়ে পানি ঝরানো, নিট অ্যান্ড ক্লিন, গায়ে কাঁচা করা সেই জলপাইগুলো। এগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এটাকে নাড়াচাড়া করারও তেমন কিছু না, যা শুধু নাড়বো এই জন্য রসুন আর যেটা আস্ত মশলা দিয়েছি এগুলো যেন পুড়ে না যায়। এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস এখন ইউজ করতে হবে, আমি খুব বেশি সময় নিব না, যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর মূলত আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু রেসিপিগুলো তৈরি করতে অনেক সময় লাগে, বাট আমরা শর্টকাট করে এগুলোকে দেখাই। যাই হোক, তারপরে হচ্ছে আমি 2 চা চামচ ভরে ভরে আদা রসুন পেস্ট এখানে ইউজ করলাম। অবশ্যই আপনারা আদা রসুন পেস্টটা ইউজ করবেন, এটা আমার মাকে দেখতাম করতো। আর 1 টেবিল চামচ করে হলুদ সরিষা বাটা, অবশ্যই আমি এটাকে একদম ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, সাদা সিরকা দিয়ে। আর 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা অ্যাড করে নিলাম। এখন এগুলোকে মিশাবো খুব সুন্দর করে। আমার কাছে আখের গুড় ছিল না, আখের গুড় আর চিনি দিয়ে যে কোনো আচার বানালে সেটার কালার এবং টেস্টটা খুবই ভালো পাওয়া যায়, বাট আখের গুড় ছিল না, তাই আমি চিনিটা ইউজ করেছি। যাই হোক, এখন আমি হচ্ছে খুব সুন্দর করে এগুলোকে মিক্স করে নেব, তবে বেশি সময় এটাকে রাখবো না, তাহলে তলানিতে পুড়ে যাবে। আচার তৈরি করার সময় অবশ্যই চুলোর কাছেই থাকবেন, এটা উঠিয়ে দিয়ে অন্য কাজে চলে যাবেন না, তাহলে কিন্তু আচার পুড়ে যাবে। আচার পুড়ে গেলে কিন্তু সেটা টেস্ট এবং স্মেল দুটোই নষ্ট হয়ে যায়। আর আমি এখানে হলুদের গুঁড়া ইউজ করছি কালারের জন্য। অবশ্যই করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ইউজ করতে ভুলবেন না, তবে ঝালটা ডিপেন্ড করছে আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে মোটামুটি ঝাল রেখেছি, খুব বেশি না, কারণ আমি খুব একটা ঝাল খাই না তাই। আর এই আচারটা টক ঝাল মিষ্টি হয়।
হ্যাঁ, আর এটা তেলের আচার, মানে তেলে ডুবেই এটা হয়। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি। আর অনেকগুলো তো শুকনো মরিচ, এইগুলো থেকেও কিন্তু ঝাল বের হবে। আর এই আচারটা বেশ অনেক দিন রোদে দিবেন। রোদে দিলে কিন্তু লংজিভিটি বাড়বে, ফাঙ্গাল পড়ার চান্স থাকবে না, আর টেস্টও অনেক গুণে বেড়ে যাবে। আর এই মানে জলপাইগুলো তেলের মধ্যে ভিজে থেকে থেকে মানে ডাবল হয়ে যাবে। একটা সময় দেখতে পাবেন, 2-1 মাস পরে দেখবেন, যখন আপনি কন্টিনিউ রোদে দিবেন তখন দেখবেন এই তেলের ভিতরে ঢুকে জলপাইগুলো একদম ডাবল হয়ে গিয়েছে। আর জলপাইয়ের ভিতরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, যেহেতু জলপাইগুলো টক, সো লবণের পরিমাণটা একটু বুঝে শুনিয়ে আপনারা দিবেন। আর আমি এখানে 3 কাপ পরিমাণ, চা কাপের 3 কাপ পরিমাণ হচ্ছে আমি চিনি ইউজ করছি। বিকজ অফ আমার মেজারমেন্ট কাপ এখনও কেনা হয়নি, আমার কাছে এখন মেজারমেন্ট কাপ নাই, তাই চা কাপ দিয়ে আমি হচ্ছে মেজারমেন্ট করে 3 কাপ পরিমাণ চিনি ইউজ করে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে চিনির থেকে তো পানি ছাড়বেই, এছাড়া হচ্ছে আমরা এখানে ইউজ করব হোয়াইট সিরকা, মানে ভিনেগার, যেটাকে সাদা ভিনেগার বলে সেটা। আর সাদা ভিনেগারটা দিলে লংজিভিটিটা বেড়ে যায়, ফাঙ্গাল পড়ার চান্সেস থাকে না। আমি এখানে 1 কাপ পরিমাণ হচ্ছে হোয়াইট ভিনেগার ইউজ করলাম। আর এটা দিয়ে রাখবো। আমার কাছে মনে হচ্ছে তেলটা জানি কম, কারণ এটা হচ্ছে তেল আর চিনির থেকে যে পানিটুকু উঠবে আর ভিনেগার যতটুকু দিলাম এতটুকুতেই এই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। এটাকে আহামরি কুক করার তেমন কিছু নাই, জাস্ট শুধু চিনির পানিটা চলে যাবে, আর হচ্ছে আমরা যে ভিনেগারটা দিলাম ওইটাই টেনে যাবে। আর এই তেলের গরমে আর ওই ভিনেগার আর চিনির পানির যে পানিটুকু থাকবে সেটাতেই এটা হচ্ছে জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলেই বুঝে যাবেন যে হয়ে গেছে। আর তেলটা এখন ভাসছে, আরও সুন্দর ঠিক হয়ে আসবে। দেন হচ্ছে আমি উপর থেকে ছড়িয়ে নিয়েছি আমার জিরা আর হচ্ছে 5 ফোড়নের যে গুঁড়োগুলো ছিল সেটা আমার পরিমাণ মতো। আমি এখানে 3-4 চা চামচ ইউজ করছি, আর একটু ইউজ করব ফাইনালি লাস্টে নামানোর আগে, তাহলে স্মেলটা অনেক ভালো পাওয়া যাবে, কারণ আমি একবার ইউজ করব না। এই তো একটু নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকনা দিয়ে বয়েল হতে দিয়ে দেব। খুবই ইজি এই রেসিপিটা তৈরি করা, বাট খুবই কাজের এই আচারটা। ডাল ভাতের সাথে এবং খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এই তেলটা দিয়ে মুড়ি মাখা তো অনেক মজা লাগে, চানাচুর মুড়ি মাখা খুবই ভালো লাগে। এছাড়াও যারা হচ্ছে ছোটো মাছ, মলা মাছ পছন্দ করেন, সেই মাছের যদি কেউ মাছের স্মেলটা না চান, যদি আচারি স্মেল চান, আচারি মশলা যদি ঘরে না থাকে, তাহলে সামান্য রসুন ফোড়ন দিয়ে যে শুধু এই তেলটা যদি একটু উপর থেকে ছড়িয়ে দেন নামানোর আগ দিয়ে, দেখা যাবে যে আপনার ছোটো মাছের টেস্টটাই আসলে চেঞ্জ হয়ে গেছে, আর এটার স্মেলটাও খুবই সুন্দর পাবেন। এই তো আমার ফাইনালি হয়ে গেছে। ননস্টিকি প্যানে রান্না করতে গিয়েও তারপরেও একটুখানি হলেও ধরে গেল। যাই হোক, আচার কিন্তু কোনোভাবেই ধরে দেওয়া যাবে না। তো আমি একটু এদিক সেদিক হয়েছিলাম, অনেকগুলো আচার আজকে তৈরি করছি। আর একটা পরিষ্কার বয়াম নিতে হবে, বয়ামটাকে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে তারপর আবার মুছে রোদে শুকিয়ে নেবেন, তাহলেই কিন্তু আচারটা লং লাস্টিং করবে। আর অবশ্যই রোদে দিবেন। অনেকেই বলে রোদে দেওয়া ঝামেলা ছাড়া, তবে আমি বলবো পসিবল হলে অবশ্যই রোদে দিবেন। এভাবে থাকলে ফাঙ্গাল পড়ার কোনো চান্স নাই, তারপর রোদে দিলে ক্ষতি তো নাই, তাই না? রোদে যত দিবেন তত বেশি ফাঙ্গাল মুক্ত থাকবে। এই তো হয়ে গেল আমার ডুবো তেলে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কে কীভাবে তৈরি করেন সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। আর আমার মতো সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা চান, এরকম আচারের ছাড়াও অন্যান্য যে কোনো রেগুলার কুকিং রেসিপি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।